পার্থপক্ষের সামনে টেরে হাতে ঢোকার পর সোফায় বসা পার্থের জায়গা নিজের ডিপার্টমেন্টের খিটখিটে রাগী প্রপোজারকে দেখে রিন্নির হাতের টেরেটা উল্টো পড়ার উপক্রম। অবাক হওয়ার সীমা ততক্ষণে আকাশ ছুঁয়েছে আরাব চৌধুরী, যার ভয়ে পুরো ফিজিক্স ডিপার্টমেন্টে তত্ত্ব থাকে। যিনি ক্লাসে একটু এদিক ওদিক হলে ডাস্টার ছুঁড়ে মারেন, সেই এখন তার ডাইনিং রুমে খুব ভদ্র সেজে বসে আছে, পরনে সাদা দামি পাঞ্জাবি, হাতে ঘড়ি আর মুখে এমন এক অদ্ভুত অমায়িক হাসি যা রিনি গত 2 বছরে কোনো দিন দেখেনি। রিনি মনে মনে ভাবল, আল্লাহ, আজ কি কিয়ামত হবে? এই রোবটটা আমার বাড়িতে কি করছে? আরাবও খুব একটা স্বস্তিতে নেই। রিনিকে নীল শাড়িতে দেখে এক মুহূর্তের জন্য তার চোখের চশমাটা ঝাপসা হয়ে গিয়েছিল। ক্লাসের সেই চুপচাপ টাইপ মেয়েটা যে শাড়িতে এতটা শান্ত আর সুন্দর দেখতে পারে সেটা তার ইকুয়েশনের বাইরে ছিল। তবে গাবিও তার স্বভাবজাত গলা পরিষ্কার করে আরাব টিনির বাবার দিকে তাকিয়ে বললেন, আঙ্কেল, আপনার মেয়ে তো আমার প্রিয় ছাত্রীদের একজন, তবে ও যে এতটা চুপচাপ সেটা জানতাম না। রিনি মনে মনে দাঁত কিটমিট করল। প্রিয় ছাত্রী? কালকেই তো ল্যাবে নোট জমা দিতে দেরি হওয়ার সবার সামনে তাকে ঝাড়ি দিয়েছিলেন। রিনি টেনে টেনে নিচু স্বরে বলল, আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? মানে আপনি কি পার্থের কোনো আত্মীয়? বেশ আশা নিয়ে প্রশ্নটা করলো রিনি। আরাব একটু হাসলো, সেই হাসিতে বিদ্রূপ নাকি ভালো লাগা ছিল বোঝা দেয়। সে বলল, কেন, পার্থ হিসেবে কি আমার যোগ্যতা খুব কম মনে হচ্ছে, নাকি ক্লাসে নম্বর কম দেব বলে ভয় পাচ্ছেন? রিনির মা বাবা হবু জামাইয়ের রসিকতায় হাহা করে হেসে উঠেন, কিন্তু রিনির পেটের ভেতর তখন বিশ্বযুদ্ধ চলছে। সে ভাবছে, এই লোকটা যদি শেষ পর্যন্ত তার বর হয় তবে তো বাসর ঘরও তাকে ফিজিক্সের সূত্র মুখস্থ করতে হবে। আবার হঠাৎ নিচু গলায় শুধু রিনি শুনতে পায় এমনভাবে বলল, আজকে কিন্তু আপনার সেই ন্যাকামি মেশানো গলার স্বরটা একদম শোনা যাচ্ছে না মিস রিনি। ভয় পেয়েছেন নাকি? রিনি এবার একটু সাহস সঞ্চয় করে ফিসফিস করে জবাব দিল, ভয় পাবো কেন? আমি কারো বাপেরও ভয় পাই না। আরাব একটা বাঁকা হাসি দিয়ে বলে, ও আচ্ছা। আরাব একটু নিজের বাবার দিকে ঝুঁকে বলল, আব্বু, আপনাকে এখানে কেন আনছি? আফজাল চৌধুরী ছেলের দিকে দাঁত কটমট করে তাকিয়ে বলল, তুই আমাকে আনছিস? আমি তো উল্টো তোর রীতিমতো পা ধরে মেয়ে দেখতে নিয়ে আসলাম। আরাব রিনির দিকে চোখ রেখে বলল, উফ আব্বু, এসব ফালতু কথা বলার সময় আছে? বলো যে ছেলে মেয়েকে আলাদা রুমে কথা বলতে পাঠানো উচিত। আফজাল ছেলের নির্লজ্জতা দেখে অবাক। এটা কি ধরনের কথা আরাব? আমি তোমার বাবা হই, আমি জানি কখন কি দরকার। আরাব বলতে লজ্জাও লাগছে না, তাই না? আফজাল, লজ্জা কেন পাবো? সেটা তোর পাওয়া উচিত, যা নেই। আরাব, বাপ হয়ে ছেলের কষ্ট বুঝছো না তাই? আফজাল, কেন, অক্সিজেন কেড়ে নিচ্ছি তোর? আরাব, উফ আব্বু, তুমি বলবা নাকি আমি বলবো যে মেয়ের সাথে আমি আলাদা কথা বলতে চাই? তখন বিষয়টা কিন্তু ভালো দেখাবে না। আফজাল, থাক বাপ, মান সম্মানের মাথা খাইস না বলছি। এদিকে এদের ফিসফিস কথার দিকে সবাই তাকিয়ে আছে। বেগম রোকেয়া চৌধুরী বলল, কি শুরু করেছো তোমরা? এত ফিসফিস কিসের? আরাব, আব্বু, যদি আম্মুরে বলছো না তাহলে দেখো আমি কি করি। আফজাল, তোরে ভয় পাই আমি, বাপ তুই না আমি। আরাব, তাই না? ভয় পাও না, ঠিক আছে। আফজাল তাড়াতাড়ি বলে, দাঁড়া বাপ। তারপর হাসান সাহেবকে বললেন,
ভাইজান, এবার তো ছেলে মেয়েকে আলাদা কথা বলার সুযোগ দেওয়া উচিত। হাসান সাহেবও হাসি মুখে বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হঠাৎ রিনি বলে উঠল, কোনো দরকার নেই। সবার তার দিকে তাকায়। আরাপ একটা তাচ্ছিন্ন হাসি দিয়ে চা খাওয়ার মন দেয়। রিনি ভ্যাবাচ্যাকা খেয়ে তাড়াতাড়ি বলে, না মানে ঠিক আছে। রিনির বলতে দেরি হয়, আরাবের উঠে দাঁড়াতে দেরি হয় না। রিনি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সমস্যা নেই, আগে চা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। আরাব সামনে হাঁটতে হাঁটতে বলল, চলো। বারান্দায় পা রাখতেই রিনি আর কোনো ভনিতা করলো না, ছাড়ের দিকে সোজাসুজি তাকিয়ে বলে দিল, ছাড়, আপনি কি পাগল হয়ে গেলেন? আপনি আমার আব্বু আম্মুকে মানা করে দেন। আমি এ বিয়েতে একদম রাজি না। আরাপ রেলিংয়ে হেলান দিয়ে পকেট থেকে ফোনটা বের করতে করতে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলল, অস্বীকার করার কিছু নেই মিস রিনি। আমিও যে আপনার জন্য মরে যাচ্ছি তা নয়। আপনার ওই টেনে টেনে কথা বলা আর অকারণে ন্যাকামি সহ্য করার মতো ইমিটিউশন আমার এখনো তৈরি হয়নি। রিনি চোখ কপালে তুলে বলল, তাহলে তো খুবই ভালো। ভেতরে গিয়ে বলে দিন যে আপনি আমায় পছন্দ করেননি। আমিও বলে দেব আপনাকে আমার একদম অসহ্য লাগে। আরাপ একটা বাঁকি হাসি দিল, চশমাটা ঠিক করে নিয়ে বলল, আমি কি কখনো বলেছি যে আমি আপনাকে অপছন্দ করি? আমি বলেছি আপনি ইম্যাচিউর। আর শুনুন, আমার মা আপনাকে পছন্দ করে ফেলেছে। আর প্রফেশনাল ইমেজ আর পার্সোনাল লাইফ আমি মেশাই না, তাই আমি না করার কোনো লজিক খুঁজে পাচ্ছি না। রিনি প্রায় চিৎকার করে উঠল, লজিক? আপনি কি রোবট নাকি বিয়ে করবেন কোনো লজিক দিয়ে না, মানুষের পছন্দের উপর ভিত্তি করে? আমি আপনার মতো একজন গম্ভীর রাগী মানুষের সাথে সারা জীবন কাটাতে পারবো না। আপনি সারাদিন ক্লাসও বকেন, ঘরও কি করবেন? আমি বোঝা হয়ে গেছে। আর রিনির খুব কাছে এগিয়ে এলো। হঠাৎ তার এই প্রবৃত ভঙ্গি দেখে রিনি দুপা পিছিয়ে গেল। আরাপ নিচু গলায় বলল, হয়তো অনেক, থাক। এখনো আপনি ছাত্রী আমার। আমি শিক্ষক ছাত্রীর সীমানা লঙ্ঘন করতে চাই না। বকার অধিকারটা যখন ঘরের ভেতরে চলে আসবে তখন তার মানেটা বদলে যায় মিস রিনি। আর শুনুন, আপনি না বলেও এই বিয়েটা হবে, কারণ আমি অলরেডি আপনার বাবাকে বলে দিয়েছি যে আমার আপনাকে পছন্দ হয়েছে। রিনি স্বস্তি হয়ে গেল। কি? আপনি আপনি এত বড় মিথ্যাবাদী! আপনি একটু আগে বললেন আপনি রাজি না। আমি বলেছি আমিও যে খুব রাজি তা নয়, কিন্তু একদম রাজি না সেটা বলি নাই। কিন্তু আমি যখন একটা প্রজেক্ট হাতে নিই সেটা শেষ করে ছাড়ি। আপনি আপাতত আমার নেক্সট প্রজেক্ট। রাব খুব স্বাভাবিক স্বরে বলল, যেন সে কোনো ল্যাব রিপোর্ট ডিসকাস করছে। রিনি রাগে ফুসফুস করতে করতে বলল, আমিও দেখে নেব এই বিয়ে কিভাবে হয়। আমি ভেতরে গিয়ে না করে দিচ্ছি। কিন্তু ভেতরে যাওয়ার আগে রিনির বাবা আর আরাবের মা হাসি মুখে বারান্দায় ঢুকলো। রিনির বাবা উচ্ছ্বসিত হয়ে বললেন, আরাব তো আমাদের সব বলে দিয়েছে মা, ও তোকে খুব পছন্দ করেছে। আমরা বিয়ের তারিখটা আগামী মাসেই ভাবছি। রিনি হাঁ করে তাকিয়ে রইল। পাশের দিকে তাকিয়ে দেখলো আরাব তাকে দেখে একটা অত্যন্ত দ্রুত হাসি দিয়েছে। আরাব পাশ কাটিয়ে যাওয়ার সময় খুব নিচু স্বরে বলল, ওয়েলকাম টু দ্য টিম মিসেস চৌধুরী। কাল ল্যাবে সময় মতো আসবেন। দেরি করলে কিন্তু ওখানে শাস্তি শুরু হবে। প্রতিবাদ করার রাস্তা সে নিজেই বন্ধ করে ফেলছেন। গম্ভীর প্রফেসর তাকে এমন এক ইকুয়েশন আটকে ফেলেছে যার কোনো সহজ সমাধান তার জানা নেই। রাবরা চলে যাওয়ার পর রিনি নিজের ঘরে গিয়ে দপাস করে বিছানায় শুয়ে পড়ল। মাথায় তখনও আরাবের সেই দ্রুত হাসি আর ওয়েলকাম টু দ্য টিম বাক্যটা লুপের মতো বাজছে। নীল শাড়িটা গায়ের সাথে লেপ্টে আছে, কিন্তু রিনির মনে হচ্ছে ওটা একটা ফাঁসের মতো তাকে শ্বাসরোধ করে মারছে।
আম্মা, ও আম্মা! রিনি ঘর থেকে চিৎকার করে উঠল। তার মা বেগম সাহেবা ঘরে ঢুকে দাঁত বের করে হাসছেন। কি হয়েছে রে মা? জামাই তো মাশাআল্লাহ হীরের টুকরো, যেমন স্মার্ট তেমন শিক্ষিত, তোকে তো একদম মানিয়েছে। পাশে রিনি বিছানা থেকে লাফিয়ে উঠে বসে টেনে টেনে বলল, হীরের টুকরো না ছাই, উনি আস্ত একটা পাথর। আম্মা, তুমি জানো না উনি ক্লাসে কি করেন? গত পরশুদিন শুধু একটা ভুলসুটের জন্য আমাকে আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখেছেন, আর তুমি সেই জল্লাদের হাতে আমাকে তুলে দিচ্ছ। মা কুঁচকে বললেন, আরে পাগলি, বাইরে কড়া মানুষরাই ভেতরে নরম হয়, আর তুই তো একটু ইম্যাচুইড, তোকে শাসন করার জন্য ওরকম একজনই দরকার। আমি তো রাজি, তোর আব্বুও রাজি। ব্যাস, আগামী মাসে তোর ল্যাবরেটরি শিফট হয়ে আরাবের ডাইনিং রুমে চলে যাচ্ছে। বাড়ির রেকুশন সে এখন একদম একা। পরের দিন সকালে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় রিনির পা সরছিল না। আজ ল্যাবে আরাবে চৌধুরীর ক্লাস। কালকের সেই ব্যক্তিগত ঘটনার পর আজ তার মুখোমুখি হওয়ার মানে নিজের সম্মান বিসর্জন দেওয়া। ল্যাবে ঢুকে দেখলো সব স্টুডেন্ট পিনপতন নীরবতায় কাজ করছে। আরাব চৌধুরী তার সেই চিরচেনা গম্ভীর মেজাজ সবার কাজ চেক করছে। পরনে আজ নেভি ব্লু শার্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো, চশমার ফ্রেমটা নাকের ডগায়। রিনি সতর্কপণে পেছনের বেঞ্চে গিয়ে বসার চেষ্টা করতে সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, মিস রিনি রহমান, আপনি কি মনে করেন এটা আপনার শ্বশুরবাড়ি যে যখন খুশি হেলে দুলে আসবেন? পুরো ল্যাব হো করে হেসে উঠল। রিনি অপমানে লাল হয়ে গেল, মনে মনে বলল, কাল রাতে তো শ্বশুরবাড়ি করার জন্যই ওভাবে দাঁত বের করে হাসছিলেন, আজ আবার কি হলো? রিনি কাঁপা কাঁপা গলায় বলল, সরি স্যার, বাস মিস হয়ে গিয়েছিল। আর আপনার ডেস্কে ফিরে গিয়ে ফাইল চেক করতে করতে বলল, বাস মিস করেছেন নাকি আয়নার সামনে ন্যাকামি করতে গিয়ে সময় পার করেছেন সেটা আমি ভালো জানি। ল্যাব শেষে আমার কেবিনে আসবেন। আপনার গত সপ্তাহের অ্যাসাইনমেন্টে প্রচুর ভুল আছে। রিনির আগে গজগজ করতে করতে ল্যাব শেষ করলো। তানিয়া ফিসফিস করে বলল, কিরে, কাল তো পাত্রপক্ষ আসার কথা ছিল, কি হলো? স্যার কি কিছু জানেন? রিনি দাঁত কটমিট করে বলল, জানবেন না মানে? উনি নিজেই তো সেই পার্থ, আস্ত একটা ভণ্ড। তানিয়া চোখ কপালে তুলল, কি? আরাব স্যার তোর বর হবে? দোস্ত, তুই তো শেষ বাসর রাতে তোকে দিয়ে ক্যালকুলেশন করাবে নির্ঘাত। ল্যাব শেষে রিনি ভয়ে ভয়ে আরাবের কেবিনে ঢুকলো। কেবিনে আরাব তখন খুব মন দিয়ে ল্যাপটপে কিছু টাইপ করছে। রিনিকে দেখে না দেখার ভান করে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখলো। গুণব নীরবতা ভাঙলো আরাব নিজেই। বসুন। রিনি ধীরে সুস্থে বসলো। আরাপ ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে বলল, কাল বাসায় যা হয়েছে তা ল্যাবে কেন টেনে আনছেন? আপনার চেহারায় বিরক্তি স্পষ্ট। প্রফেশনাল লাইফে পার্সোনাল ইমোশনাল আনবেন না। রিনি এবার ফেটে পড়ল, আপনি আনছেন না? সবার সামনে ওভাবে অপমান করলেন কেন? আপনি তো জানেন আমি কেন দেরি করেছি। সারা রাত টেনশনে আমি ঘুমাতে পারিনি। আবার ল্যাপটপ বন্ধ করে রিনির দিকে ঝুঁকলো, চশমাটা টেবিলের ওপর রাখলো। তার চোখের ধারালো উঁচুনি দেখে রিনি কথা হারিয়ে ফেলছে। আরাব নিচু গলায় বলল, টেনশন কেন? আমাকে স্বামী হিসেবে পাওয়ার উত্তেজনায় নাকি বাসর রাতের সিলেবাস নিয়ে দুশ্চিন্তায়? রিনি তোতলাতে শুরু করলো, আপনি আপনি কি অসভ্য! আমি একদম বিয়ে করব না আপনাকে। আরাব একটা সিগনেচার মুচকি হাসি দিয়ে বলল, তা তো কালকেই বলেছিলেন। বারান্দায় লাভ তো কিছু হলো না। আমার আব্বু অলরেডি কমিউনিটি সেন্টার বুকিং দিতে চলে গেছে। আপনার বাবা বোধহয় ডেকোরেশন নিয়ে ব্যস্ত। আপনি কেন এমন করছেন? রিনির চোখে জল টলমান। আরাবের মুখভঙ্গি একটু নরম হলো, তবে গম্ভীর্য গেল না।
তিনি বললেন, শুনুন রিনি, ফিজিক্স আমরা পড়ি যে বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করে। আপনার ওই অতি ন্যাকামি আর আমার এই অতি আগ্রমী, এই দুটোকে এক করলে রেজাল্ট কি আসে তা দেখার জন্য আমি এই এক্সপেরিমেন্টটা করছি। ডোন্ট ওয়ারি, আপনাকে খুব বেশি কষ্ট দেব না। তবে হ্যাঁ, ল্যাবে দেরি করলে ডাস্টার কিন্তু আপনার কপালেই থাকবে। রিনি কান্না গিলে বলল, আমি আব্বুকে বলবো আপনি আমাকে প্রজেক্ট বলেছেন, আমি কোনো জ্বর পদার্থ না। বলুন গে, কিন্তু আপনার আব্বু আমার ফ্যান, তিনি বরং খুশি হবেন যে আমি আপনাকে ঠিক করার দায়িত্ব নিয়েছি। আর আবার ল্যাপটপ খুললো, এখন যান, কাল যান, অ্যাসাইনমেন্টে রিসাবমিট করা থাকে। আর শোনো রিনি, দরজার কাছে গিয়ে থামলো। আরাপ মুখ না তুলেই বলল, কাল নীল শাড়িতে খুব একটা খারাপ লাগছিল না, তবে নীল রংটা একটু বেশি মায়াবী, আপনার মতো বোকাদের সাথে যায় না। রিনি হনহন করে বেরিয়ে এলো। লোকটা প্রশংসা করলো নাকি অপমান, সেটা বুঝতে বুঝতেই তার আধ ঘন্টা কেটে গেল। বিকেলে আরাপ বাসায় ফিরতেই আফজাল চৌধুরী ডাইনিং রুমে বসে চা খাচ্ছিলেন। ছেলেকে দেখে তিনি বলেন, কিরে প্রফেসর সাহেব, গিন্নিকে দেখে আসলেন ক্লাসে? আরাপ সোফায় গা হেলিয়ে দিয়ে বলল, গিন্নি না আব্বু, ওটা একটা আপদ, এখনো বাচ্চা রয়ে গেছে। আফজাল সাহেব হাসলেন, তুই তো আবার বড় বেশি মুরব্বি হয়ে গেছিস। তা বিয়েটা কি ভেঙে দেব? কাল তো খুব কষ্ট দেখাচ্ছিলি। আরাফ হঠাৎ নড়েচড়ে বসলো, না না, ভাঙার দরকার নেই, যখন কথা দিয়েছি তখন রাখা উচিত। তাছাড়া লজিক্যালি চিন্তা করলে আমার এখন সেটেল হওয়া দরকার। আফজাল চৌধুরী চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, লজিক রাখ তোর পক্ষটে, মেয়েটার তো ভয় দেখাচ্ছিস না তো? দেখিস বাসর রাতে যেন ও তোকে দেখে পুলিশে ফোন না দেয়। আরাব বিরক্ত হয়ে বলল, আব্বু তুমি একটু বেশি বলছো। বেশি তো বলবোই, যে ছেলে নিজের বিয়ের পার্টি দেখার সময় বাপের সাথে ওরকম টেরা টেরা কথা বলতে পারে তার কপালে দুঃখ আছে। আরাপ মনে মনে হাসলো, রিনিকে জ্বালাতে তার বেশ ভালোই লাগছে। যে মেয়েটা ক্লাসে সবসময় বিড়াল ছানার মতো মুখ করে থাকে, তাকে নিজের শাসনে রাখার মধ্যে একটা আলাদা থ্রিট আছে। কিন্তু এই প্রজেক্ট সামলাতে গিয়ে তার নিজের হার্টবিটে ফিজিকের সব নিয়ম ভেঙে ত্বরান্বিত হবে। রাতের বেলা রিনিকে টেক্সট করলো আরাপ। রিনি তখন পড়া টেবিলে বসে ছাড়ের মন্ডুপাত করছিল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল, অ্যাসাইনমেন্টের 3 নম্বর, মাথাটা ভুল আছে, ওটা ঠিক না করলে কাল ক্লাসে প্রবেশ নিষেধ। ইতি তোমার হবু পার্সোনাল অশান্তি। রিনি ফোনটা বিছানায় আছাড় মারলো, তারপর রাগে টেনে টেনে বিড়বিড় করতে লাগলো, হবু পার্সোনাল অশান্তি আসুক, বিয়েটা হোক, আপনার লাইফ যদি আমি দুলামের মতো না দোলাইছি, তবে আমার নামও রিনি না। আরাবের দেওয়া পার্সোনাল অশান্তি টেক্সটটা পড়ার পর রিনির সারা রাত ঘুম হলো না। একবার ভাবলো রিপ্লাই দে, আপনি আস্ত একটা হিটলার, কিন্তু পরক্ষণে মনে হলো কাল তো আবার ওনার ক্লাসে যেতে হবে। লোকটা যা খিটখিটে, হয়তো ল্যাব থেকে বের করে দিবে। পরদিন সকালে রিনি যখন ইউনিভার্সিটির গেটে পৌঁছলো, দেখলো এক বিশাল জটলা, সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে পার্কিং জোনের দিকে। তিনি ভিড় ঠেলে এগিয়ে যেতে তার চোখ চড়ক গাছ, কালো রঙের একটা জাদ্রেল ইয়ামাহা R15 R15 বাইক থেকে এক যুবক নামছে, পরনে নেভি ব্লু জিন্স, তার ওপর কালো দার জ্যাকেট, চোখে ডার্ক সানগ্লাস। লোকটা যখন হেলমেট খুললো, রিনির মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এ কি আমাদের সেই হাড়কিপ্টে হাসির প্রফেসর আরাপ চৌধুরী? চশমা ছাড়া তাকে দেখতে কোনো মুভির স্টারের চেয়ে কম লাগছে না? রিনি বিড়বিড় করে বলল, আল্লাহ, রোবটটা তো দেখি জ্যান্ত মানুষ হয়ে গেছে।
আরাফ বাইক থেকে নেমে চুলগুলো একবার হাত দিয়ে ঠিক করে নিল। ঠিক তখনই তার নজর পড়ল রিনির ওপর। রিনি তখনও হাঁ করে তাকিয়ে আছে। আরাফ হেঁটে তার সামনে এসে দাঁড়ালো, সানগ্লাসটা একটু নামিয়ে নাকের ওপর রেখে বলল, কি হলো মিস রিনি? মুখটা বন্ধ করুন, মাসি ঢুকতে পারে। আমি জানি আমি অনেক হ্যান্ডসাম। আর হ্যাঁ, গত রাতের মাথাটা ঠিক করেছেন তো? রিনি থমথম খেয়ে বলল, ইয়ে মানে স্যার, আপনি বাইক চালাতে পারেন? আমি তো ভাবছি আপনি শুধু রিকশায় চড়েন আর ফিজিক্সের সূত্র আওড়ান। আরাফ একটা বাঁকা হাসি দিল। বাইক চালানো কি ফিজিক্যালের গতির সূত্রের বাইরে? মেশন ভেলোসিটি আর ব্যালেন্স এগুলো ঠিক থাকলে বাইক চালানো কোনো ব্যাপারই না। রিনি আর কথা বাড়ালো না, এমনিও তার সাথে কথা পারা যাবে না। কোথা দিয়ে কোনখানে নিয়ে কিভাবে ঘুটিয়ে আসবে পরে নিজের মাথায় ঘুরে যাবে। তাই ক্লাস চলে গেল। ল্যাবের ভেতর এসি চলছে ঠিকই, কিন্তু রিনির মনে হচ্ছে সে আগ্নেয়গিরির উপর বসে আছে। আজ ভাইবা সে এক একজনকে ডাকছে আর এমন কঠিন কঠিন প্রশ্ন করছে যে এক একজন বের হওয়ার সময় মনে হচ্ছে যুদ্ধ ফেরত সৈনিক। রিনির পালা আসতেই সে বুক ধুরু ধুরু করে কেবিনে ঢুকলো। আরাফ ফাইলের দিকে তাকিয়ে মাথা না তুলে বলল, বসুন মিস গিন্নি থুরি। মিস রিনি। রিনি দাঁত কিটমিট করে বসলো। স্যার, আপনি কি আমার নাম ভুলে গেছেন নাকি ইচ্ছা করে করছেন? আরাফ এবার তাকালো, চশমাটা নাকের ডগা নামিয়ে বলল, নাম মনে রাখা ফিজিক্যালের কোনো দরকারি থিয়েটারই নয়। যাই হোক, আমাকে ল অফ থার্মোডাইনামিক্স এর সেকেন্ড লটা একটু সহজ করে বুঝিয়ে বলুন তো। তিনি আমতা আমতা করে টেনে টেনে বলল, স্যার, আসলে তাপ তো সবসময় গরম থেকে ঠান্ডার দিকে যায়। মানে আমি ন্যাকামি শুনতে চাইনি, লজিক চেয়েছি। আরাফ টেবিল চাপড়ে বলল, আপনি কি জানেন এই গরম থেকে ঠান্ডা হওয়ার প্রসেসেই আপনার আর আমার বিয়েটা হচ্ছে? আমি হলাম সেই গরম মাথা, আর আপনার মাথায় তো ঠান্ডা বাতাস ছাড়া আর কিছু নেই। রিনি অপমানে ফেটে পড়ল। আপনি ভাইভাতে এসব ব্যক্তিগত কথা কেন আনছেন? আপনি কি প্রফেশনাল হতে পারেন না? আরাফ বাঁকা হাসলো, যখন আপনি আমার ক্লাসে দেরি করে আসেন তখন তো আপনিও আনপ্রফেশনাল হন। যান, আপনার ভাইভা শেষ। আপনি গাধার মতো উত্তর দিয়েছেন, তাই আপনাকে C+ দেওয়া উচিত। কিন্তু যেহেতু আপনি আমার হবু পার্সোনাল অশান্তি, তাই B- দিয়ে ছেড়ে দিলাম। রিনি রাগে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, আপনার এই দয়ার মার্কা আমার লাগবে না ছাড়। আমি আব্বুকে বলবো আমি আপনার মতো একটা রোবটকে বিয়ে করব না। আরাফ হেলান দিয়ে বসে খুব শান্ত স্বরে বলল, আপনার আব্বু অলরেডি আমাকে তার প্রয়োজনীয় সব কথা বলেছেন। তিনি আমাকে আপনার চেয়েও বেশি বিশ্বাস করেন। সো গুড লাক উইথ দ্যাট। বিকেলে আরাফ বাসায় ফিরতেই দেখলো ডাইনিং রুমে এলাহি কাণ্ড। আফজাল সাহেব কোরেটের সাথে চিল্লাপাল্লা করছেন, আরে ভাই, গেটটা লাল কেন হবে? আমার ছেলের বউ নীল পছন্দ করে, গেট নীল করবেন? আফজাল সাহেবের ধমক শুনে আরবা দাঁড়িয়ে পড়ল। আরাফ ব্যাগটা রেখে বলল, আব্বু, তুমি কি পাগল হয়ে গেছো? নীল গেট কেউ দেয়? মনে হবে কোনো হাসপাতালের এমার্জেন্সি গেট। আফজাল চৌধুরী ছেলের দিকে তেড়ে এলেন, তোর কাছে কে জানতে চাইছে? তুই তো একটা অসামাজিক জানোয়ার। নিজের বিয়ের খবরটাও তো আমি না বললে পাড়ার লোক জানতো না। আর খবরদার, সাজগোজের ব্যাপারে কোনো ফিজিক্সে মাথা খাটাবি না। আরাফ বিরক্ত হয়ে সোফায় ধপাস করে বসলো। আব্বু, বিয়েটা কি তোমার নাকি আমার? তুমি যেভাবে লাফাচ্ছ মনে হচ্ছে তুমি নতুন করে পালকি চড়বে। তোর বিয়ে মানেই তো আমার মুক্তি। তোকে ওই মেয়ের হাতে তুলে দিয়ে আমি একটু শান্তিতে বিড়ি ফুঁকবো। আফজাল সাহেব হাসতে হাসতে বললেন,
রিনিমা কি খবর, ক্লাসে কি আজও ডাস্টার ছুঁড়ে মেরেছিস? আরাব গোমরা মুখে বলল, ও তো পড়ার নামে ন্যাকামি করে, আজকে ভাইভাতে থার্মোডাইনামিক্স বলতে গিয়ে আমাকেই উদাহরণ বানিয়ে ফেললো। আফজাল চৌধুরী এবার হো হো করে হেসে উঠলেন। আব্বাস মা, রিনি তোর মতো শক্ত হাড়কে ওই মেয়ে চিবিয়ে খাবে। যা হাত মুখ ধুয়ে আয়, কাল তোর হবু শ্বশুর বাড়িতে মিষ্টি পাঠাতে হবে। এদিকে রিনির মাথায় চলছে বিশাল শয়তানি বুদ্ধি। সে জানে সোজা আঙুলে ঘি উঠবে না, তাই সে তার বেস্ট ফ্রেন্ড তানিয়াকে ফোন করলো। তানিয়া, প্ল্যান রেডি। আমি এখন ফিট খাওয়ার ভান করব। যখনই আরাব আসবে আমি অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করব, আর তুই বলবি যে আমার কোনো একটা মানসিক সমস্যা আছে, দেখি লোকটা তখন বিয়ে করে কিনা। তানিয়া হাসতে হাসতে বলল, দোস্ত আরাব ছাড় কিন্তু ফিজিক্যাল মানুষ, উনি পাসল চেক করতেই তোর অভিনয় ধরে ফেলবে। ধরতে পারবে না। আমি হার্ট রেট কমানোর জন্য ইউটিউবে টেকনিক দেখেছি, রিনি আত্মবিশ্বাসের সাথে বলল। পরের দিন সকালে আরাব আর তার মা রিনিদের বাসায় এলেন বিয়ের দিনক্ষণ পাকা করতে। তানিয়া আসতে বান্ধবীর বিয়ের বলে কথা, তাই রিনি তখন ঘরে ওড়না পেঁচিয়ে শুয়ে আছে। যখনই আরাব তার রুমের সামনে দিয়ে যাচ্ছিল, রিনি একটা বিকট চিৎকার দিয়ে মেঝের উপর ধপাস করে পড়ে গেল। হাসান সাহেব আর বেগম সাহেবা দৌড়ে এলেন। মা, কি হয়েছে তোর? রিনি চোখ উল্টে অদ্ভুত সব আওয়াজ করতে লাগলো। তানিয়া পাশ থেকে কান্নার ভান করে বলল, আঙ্কেল, রিনির তো সেই পুরনো রোগটা আবার শুরু হয়েছে। ও মাঝে মধ্যে নিজেকে আইনস্টাইনের নাতিতে মনে করে, উল্টোপাল্টা কথা বলে। আরাব দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল। তার মুখে সেই পরিচিত ধূর্ত হাসি। সে এগিয়ে এসে রিনির পাশে বসলো। রিনি মনে মনে ভাবলো, এবার বাঁচাধন পালাও, পাগল বউকে চাও। আরাবা হঠাৎ রিনির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেন, অ্যাক্টিংটা বেশ ভালো হচ্ছে, তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি, নিউটনের থার্ড ল অনুযায়ী আপনি মেঝেতে যত জোরে আছাড় খেয়েছেন আপনার কোমরে তার সমান প্রতিক্রিয়া বল কাজ করছে। ব্যথা কি একটু বেশি লাগছে না? রিনি চোখ বন্ধ করে দাঁত মুখ কুঁচকে বিড়বিড় করলো, আপনি একটা আস্ত শয়তান। আরাব উচ্চ স্বরে সবার উদ্দেশ্যে বলল, আঙ্কেল, চিন্তা কিছু নেই, এটা মোটেও মানসিক রোগ না, এটা আসলে বিয়ের আগে ভীতি বা পিওএলডি স্টেজ। আমি ফিজিক্যালের ল্যাবে এর চেয়েও বড় বড় শখ সামলেছি। আপনারা বিয়ের ডেট ঠিক করুন, ওকে ঠিক করার দায়িত্ব আমার। রিনি এবার চোখ খুলে রাগে উঠে বসলো। আপনি কিভাবে বুঝলেন আমি নাটক করছি? আরাব হাসলো। রিনি, আপনি যখন পড়ে গিয়েছিলেন তখন আপনার হাতটা মেঝেতে যেমনভাবে রেখেছিলেন যেন চট না লাগে, এমন কাজ সত্যিকারের অজ্ঞান হওয়ার মানুষ নিজের হাড় বাঁচিয়ে পড়ে না। সবাই হাহা করে হেসে উঠল। রিনি বুঝলো এই লোকের কাছে তার কোনো চালাকি খাটবে না, সে যেন এক জ্যান্ত ডিটেক্টর মেশিন। রিনি বিছানা ছেড়ে উঠে গজগজ করতে করতে বারান্দায় গেল। আরাব পেছন থেকে এসে বলল, বিয়ে ভাঙার প্রজেক্টটা কি এখানেই ক্লোজ, নাকি আরো কোনো এক্সপিরিয়েন্স বাকি আছে? রিনি টেনে টেনে বলল, আপনি শুধু আমার বিয়ের রাতটা আসতে দিন, ওই দিন আপনাকে দিয়ে আমি সারা রাত ঘর মোছাবো, দেখে নেবেন। আরাব চশমাটা ঠিক করে বলেন, নিশ্চয়, যদি ঘর মোছার মধ্যে ফ্রিকশন বা ঘর্ষণ বল কমানো যায় তবে আমি রাজি। তবে সেই রাতে আমার অন্য প্ল্যান আছে, সেটা বলছি না কারণ আমি কাজে বিশ্বাসী। এমনি লজ্জা শরম আমারও তো আছে, যদিও আপনার সামনে বিয়ের আগে পর্যন্ত দেখবো, তারপরও এখন বলতে পারবো না। কাল ল্যাবে দেখা হচ্ছে মিসেস চৌধুরী।
রিনি হাঁ করে তাকিয়ে রইল। লোকটার সাথে ঝগড়া করেও কেন জানি জেতা যাচ্ছে না, উল্টো তার এই অদ্ভুত সব কথাগুলো কেন জানি শুনতে মন্দ লাগছে না। বিয়ের আর মাত্র 10 দিন বাকি, পুরো বাড়িতে উৎসবের আমেজ, কিন্তু রিনির মনে কোনো শান্তি নেই। তার উপর নতুন আপদ হিসেবে জুড়ছে তানিন। তানিন হলো রিনির বাবার দূরসম্পর্কে এক বন্ধুর ছেলে। সে নিজেকে বিশাল বড় কবি আর রোমান্টিক মনে করে, কিন্তু আসলে সে আস্ত একটা বলদ। সে রিনিকে পছন্দ করে এবং মনে করে এই বিয়েটা রিনির ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। সকালে রিনি ডাইনিং রুমে বসে বিয়ের কার্ডের লিস্ট করছিল, এমন সময় তানিন এসে হাজির, হাতে একটা লাল গোলাপ। সে রিনির সামনে এসে বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রিনি, তুমি কি সত্যি এই মরুভূমির মতো শুকনো লোকটাকে বিয়ে করতে চাচ্ছ? ফিজিকের জাতটাকে পিষ্ট হয়ে তোমার এই ননি পুতুলের মতো দেহটা কি ছাই হয়ে যাবে না? তিনি কার্ড লিখতে লিখতে মুখ না তুলে বলল, মরুভূমি না তানিন ভাই, উনি তো আগ্নেয়গিরি। আর ননি পুতুল বলে গালি দেবেন না তো। কালকে আয়নায় দেখেছি আমি আগের চেয়েও বেশি কিউট হয়েছি। তানিন গোলাপটা টেবিলের ওপর রেখে আবেগঘন স্বরে বলল, তুমি তো অবুঝ। ওই খিটখিটে প্রপোজার কি তোমার এই সৌন্দর্য বুঝবে? সে কি কোনোদিন তোমার চোখের তাকায় ব্যাকহোল ছাড়া আর কিছু দেখতে পাবে? ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে গলার স্বর পরিষ্কার করলেন আরাব চৌধুরী। পরনে আজ তার সেই চিরাচরিত গম্ভীর কালো ব্লেজার। আরাবকে দেখে তানিন একটু চমকে গেল। আরাব ভেতরে ঢুকে তানিনের দিকে একবার তাকিয়ে রিনির দিকে ফিরলেন। মিস রিনি, বিয়ের কার্ডের লিস্টে কি এই বাকি প্রাণীটির নামও আছে, নাকি আপনার কোনো নতুন আগামকারী প্রাণী? রিনি নিজের হাসিটা চেপে বলল, স্যার, আপনি ফিজিকে ঠিক আছেন, বাংলা আপনার সাথে যায় না। তানিন তখন গর্বের সাথে বলল, সবাই কি আর কবি হতে পারে? আরাব সোফা বসতে বসতে বলল, তা ঠিক, কিন্তু তোমার নামের আগে কবি ট্যাগটা বসে গেলে কবি নামটাই মারাত্মক অসম্মান হবে। রিনি ফিক করে হেসে দিল। আরাবের এই কথা বলার ঢংটা সে তো এখন বেশ উপভোগ করছে। তানিন বুক ফুলিয়ে বলল, স্যার, আপনি কি জানেন রিনি কত কোমল মনের মেয়ে? আপনি ওকে ক্লাসে বকেন, অপদস্থ করেন, আমি ওকে এই বন্দি দশা থেকে মুক্ত করতে চাই। আরাপ একটা সোফায় পা তুলে বসলো, তারপর তানিনকে আপাদমস্তক পর্যবে করে বলল, মুক্ত করবেন? আপনি কি জাদুকর নাকি কোনো এনজিও চালান? আপনার চিন্তা ভাবনা তো দেখছি প্রচুর ভুল। রিনিকে মুক্ত করা মানে হলো আমার জীবন থেকে একটা অশান্তি কমে যাওয়া, কিন্তু সমস্যা হলো ওই অশান্তিটা আমার এখন অভ্যাসে পরিণত হয়েছে। রিনি টেনে টেনে বলল, স্যার, আমি বুঝি পাই না আপনি কখন প্রশংসা করেন আর কখন অপমান করেন। আর তানিন ভাই, আপনি যে মুক্তির কথা বলছেন, সেখানে কি 3 বেলা আইসক্রিম আর প্রতিদিন অনলাইনে শপিং করার সুযোগ আছে? তানিন আমতা আমতা করে বলল, রিনি, প্রেম কি আইসক্রিমে মাপা যায়? রিনি চোখ বড় বড় করে বললেন, আলবাত যায়। আইসক্রিম না দিলে তো আমার প্রেম ঠান্ডাই হবে না। আর শোনেন তানিন ভাই, আপনার ওই কবিতা শোনার চেয়ে প্রপোজালের ধমক শোনা অনেক বেশি ভালো। অন্তত উনি যখন বকেন তখন মনে হয় ফিজিক্সের কোনো জটিল সূত্র সুলভ করছি, আর আপনি যখন কথা বলেন মনে হয় কোনো পুরনো রেডিও সিগন্যাল ছিঁড়ে গেছে। আরাব এবার মনে মনে হাসলো। তার হবু গিন্নি যে এভাবে জবাব দিতে পারে সেটা তার ধারণার বাইরে ছিল। আরাব তানিনের দিকে তাকিয়ে বলল, শুনেন কবির সাহেব, আপনার কাব্য হয়তো আবেগের আছে, কিন্তু আমার লাইফে রিনির প্রতি শুরু হয়ে গেছে
সো আপনার এই লাল গোলাপটা নিয়ে আপনি বরং পাশের বাড়ির চন্দনাদের বাসায় যান, ওখানে এখন প্রেমের সিজন চলছে। তানিন অপমানে লাল হয়ে বলল, ছাড়, আপনি কিন্তু আমাকে অপমান করছেন, আমি রিনিকে ভালোবাসি। আরাপ উঠে দাঁড়ালো, তানিনের সামনে গিয়ে তার জ্যাকেটের কলারটা একটু ঠিক করে দিয়ে বলল, ভালোবাসা একটা একটু রাশি তানিন সাহেব, যার মান আর দিক দুটোই থাকতে হয়। আপনার মান তো জিরো দেখছি, আর দিকটাও একদম ভুল। এবার লজিক্যালি চিন্তা করে প্রস্থান করুন, নতুবা আমার হাতের ডাস্টবিনটার টার্গেট মিসাইল কিন্তু খুব নিখুঁত। তানিন আর এক মুহূর্ত দাঁড়ালো না, গোলাপটা সেখানেই ফেলে দিয়ে হনহন করে বেরিয়ে গেল। তানিন যাওয়ার পর রিনি হেসে কুটোপুটি আরাব গিন্নির দিকে তাকিয়ে বলল, খুব তো হাসছেন, আপনার এই ফ্যান ফলোয়ারদের লিস্ট কি আরো লম্বা নাকি এই একজনই আপনার কবিতার খাতা? রিনি হাসি থামিয়ে নাকে হাত দিয়ে বলল, হিংসা হচ্ছে, ছাড়, আপনার তো কোনো ফ্যান নেই। মেয়েরা আপনাকে দেখলেই 10 ফুট দূরে দাঁড়িয়ে পালায়, সেটা তারা ভয় পায় বলে। ফিজিক্যাল ছাড়ার প্রতি ভয় থাকাটা ভালো। আর রিনির পাশে এসে বসলো, তা আপনি কেন পালাননি? আপনি তো আমাকে দেখলেই ন্যাকামি শুরু করে দেন। রিনি এবার একটু সিরিয়াস হলো, নিচু গলায় বলল, আমিও তো পালাতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমাকে আপনার ওই অসমাপ্ত সমীকরণে আটকে ফেলেছেন। এখন পালিয়ে যাব কোথায়? আরাপ রিনির হাতে তালুতে নিজের হাতটা রাখলো। গাম্ভীর্য তখনও মুখে ছিল, কিন্তু স্পর্শে ছিল অদ্ভুত এক মমতা। সে বলল, শুনুন রিনি, জীবনটা তো ল্যাবরেটরি নয় যে সব কিছু পারফেক্ট হবে। মাঝে মাঝে তানিনদের মতো কিছু অপ্রয়োজনীয় ব্যক্তি আসবেই, সেগুলোকে এড়িয়ে করে আমাদের এগিয়ে যেতে হবে। রিনি ফিসফিস করে বলল, আপনি সব সময় ফিজিক দিয়ে কথা কেন বলেন স্যার? মাঝে মধ্যে একটু নরম হয়ে কথা বললে কি আপনার ইউটনের সুর তো ভুল হয়ে যাবে? আর আপনি রিনির দিকে একটু ঝুঁকলো আর চোখের মনির গভীরে তাকিয়ে বলল, নরম কথা বলা মানে হলো রেজিস্ট্যান্স কমে যাওয়া, আর রেজিস্ট্যান্স কমে গেলে কারেন্ট বেড়ে গিয়ে শর্ট সার্কিট হতে পারে। আপনি কি বিয়ের আগেই বাসর রাতের শর্ট সার্কিট করতে চান? রিনি লজ্জায় লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি কার্ডের লিস্ট নিয়ে মুখ ঢাকলো, আপনি একটা আস্ত অসভ্য রোবট, ছাড়, আমি আপনার সাথে কথা বলবো না। আরাপ একটা সশব্দ হাসি দিল। ডাইনিং রুমে সে হাসির আওয়াজ শুনে আফজাল চৌধুরী ভেতর থেকে বলে উঠলেন, কি রে আরাপ, সূর্য কি আজ পশ্চিমে উঠলো নাকি তুই হাসছিস? আরাপ শান্ত গলায় উত্তর দিল, না আব্বু, পশ্চিমে না, সূর্যটা আজ আমার ডাইনিং রুমে আকাশি থ্রি পিস পরে বসে আছে। রিনি মনে মনে বলল, লোকটা কি প্রশংসা করলো! আল্লাহ, আমি পাগল হয়ে যাব। পরের দিন ইউনিভার্সিটিতে রিনি দেখলো তানিন আবার এসেছে। এবার এসে একা নয়, সাথে একটা গিটার। রিনিকে দেখে সে সুর ধরতে গাইতে শুরু করলো, ও রিনি, তুমি আমায় ভুলে যেও না। পুরো ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ভিড় করে হাসছে। রিনি লজ্জায় মাথা নিচু করে চলে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে আরাবের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, মিস্টার তানিন, ইউনিভার্সিটির করিডোরে কি আপনার বাসরঘর নাকি স্টেজ? এখানে গিটার বাজিয়ে উচ্চ শব্দ তৈরি করার মানে ফিজিক্সের ল অনুযায়ী শব্দ দূষণ করা। তানিন গিটার থামিয়ে বলল, ছাড়, গানের ভাষা কি আপনার কানে পৌঁছায় না? আরাপ এবার রিনির দিকে তাকালেন। রিনি, এই ছেলেটার প্রশ্নের উত্তর কি আমি দেব নাকি আপনি দেবেন? রিনি এবার বুক ফুলিয়ে সামনে এগিয়ে এলো। তানিনের গিটারের একটা তারে ঠাস করে একটা টোকা দিয়ে বলল, তানিন ভাই, আপনার গানের সুর আছে কিন্তু তাল নেই, আর আপনার ভালোবাসায় লজিক আছে কিন্তু আমার ইচ্ছে নেই। এর চেয়ে আপনার এই গিটারটা দিয়ে আপনি বরং আমাদের বিয়ের অনুষ্ঠানে সানাই বাজানোর প্র্যাকটিস করেন, আপনাকে কার্ড পাঠিয়ে দেব। তানিন হাঁ করে তাকিয়ে রইল। রিনি আরাবের দিকে তাকিয়ে বলেন, চলুন ছাড়, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। দেরি বলতে
আবার আপনি আমাকে সবার সামনে ঝাড়ি দেবেন। আরাপ আর রিনি পাশাপাশি হেঁটে ক্লাসের দিকে চলে গেল। পিছনে পড়ে রইল তানিনের ছেঁড়া সুরের গিটার আর একদল হাসি মুখ স্টুডেন্ট। হাঁটতে হাঁটতে আরাপ হঠাৎ বলল, দাঁড়ান দাঁড়ান, আপনি কি বিয়ে রাজি হয়ে গেলেন নাকি? রিনি, আমি সেটা কখন বললাম আরাপ? এই যে বললেন তানিনকে আমাদের বিয়ের সানাই বাজাতে। এবার পড়ল রিনি মহাবিপদে। কথা কথা এটা কেন বলে দিল সে? এখন সেটাই মাথায় আসছে না। স্যার, আসলে আমাদের না আমার বিয়ের কথা বলছি। আর চোখে ঘিনির দিকে তাকালো। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি ভুল শুনেছি? রিনি একটা দৌড় দিয়ে যেতে যেতে বলল, সেটা নতুন কি? আপনি তো এক লাইন বেশি বুঝেন। আরাপ রিনি দৌড় দেখে বেশ হাসি পেল। কিভাবে তার ভয়ে দৌড়ে চলে গেল। সে হাঁটতে হাঁটতে বলল, পালিয়ে কত দূর যাবেন পাখি? সারাদিন এদিকে ওদিকে দৌড়ে সন্ধ্যায় সেই আমার কাছে ফিরতে হবে।